স্বাগতম বন্ধুরা। ভয়গাথা, যেখানে ইতিহাসের অন্ধকার গল্পেরা আবার শ্বাস নিতে শুরু করে। আজ আমরা এমন এক দ্বার খুলতে চলেছি যে দ্বার ভারতীয় ইতিহাসে খুব কম মানুষই ছুঁতে সাহস পায়। এক বংশ যাদের প্রতিভা প্রায় অলৌকিক, এক পরিবার যারা কবিতা, সঙ্গীত, চিত্রকলা, দার্শনিকতা সবকিছুকে মানব সীমার বাইরে নিয়ে গেছে। এক পরিবার যারা ভারতকে এনে দিয়েছে প্রথম নোবেল পুরস্কার। কিন্তু এই প্রতিভার পেছনে লুকিয়ে আছে অদ্ভুত অস্থিরতা, এক লম্বা ছায়া যেখানে আছে আত্মহত্যা, অকাল মৃত্যু, মানসিক ভাঙন এবং কিছু ফিসফিসে গল্প, যে গল্পগুলো বলে ঠাকুর বাড়ির গায়ে যেন লেগে আছে এক অদৃশ্য অভিশাপ। হ্যাঁ, এটাই এপিসোড 2, ঠাকুর বাড়ি ও সৃজনশীল প্রতিভার অভিশাপ। আপনার শ্বাস ধীরে করুন, কারণ আজ আমরা হাঁটতে চলেছি সেই বাড়ির অন্ধকার করিডোরে, যেখানে পায়ের শব্দ আজও শোনা যায়, যদিও যারা হেঁটে গিয়েছিল তারা বহু আগেই মারা গেছেন। চোখ বন্ধ করুন, এবার ফিরে চলুন 1800-র শেষের কলকাতায়। গ্যাস ল্যাম্পের আলোকিত সরু গলি, হাতে টানা গাড়ি এবং ব্রিটিশ ভারতের ছায়া। তার মাঝখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বছরটা 1784। এই বাড়ি আলো দেখেছে, সাহিত্য দেখেছে, কিন্তু এই বাড়ি অদেখা কষ্টও দেখেছে। যত প্রতিভা জন্মেছে তত অদ্ভুত ট্র্যাজেডিও নেমে এসেছে। এ বাড়ি যখন প্রথম তৈরি হচ্ছিল, মজুরেরা বলতো পূর্ব দিকের দোতলার ছায়া নড়ে। এ কথা কিন্তু শুধু লৌকিকতা নয়। 1871 সালে গুণেন্দ্রনাথ ঠাকুর তার ডায়েরিতে লিখেছিলেন, মজুরেরা সন্ধ্যের পর কাজ ছাড়ল, বলল কেউ হাঁটে, অথচ পায়ের শব্দ নেই, আলো নেই, দরজাও খোলে না। ঠাকুর পরিবার সেই সময়ে এইসবকে কুসংস্কার ভেবেছিল, কিন্তু ছায়ারা অপেক্ষা করতে জানে। তারা বাড়ির দেয়ালে লেগে থাকে একদিন প্রকাশ পাওয়ার জন্য। ঠাকুর পরিবারের অভিশাপের শুরু হয়েছিল এক ব্যক্তির হাত ধরে। দেবেন্দ্রনাথ ঠাকুর, জন্ম 15 মে 1817, মৃত্যু 19 জানুয়ারি 1905। এক দার্শনিক, এক মিস্টিক। জীবনের সত্য জানার গভীর তৃষ্ণা ওনাকে টেনে নিয়ে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গায়। 1843 সালে দেবেন্দ্রনাথ একা চলে যান হিমালয়ের পথে। 49 দিন তিনি একা ছিলেন ঋষিকেশের কাছে এক গুহায়। না কোনো দাস, না দর্শক, না পরিবারের কেউ, শুধু কিছুটা চাল, জল এবং পাণ্ডুলিপি। 49 দিনের পর তিনি বাড়ি ফিরলেন, কিন্তু তার চোখের দৃষ্টি বদলে গিয়েছিল। রাত্রে তিনি ঘুমোতে পারতেন না এবং তিনি বলতেন তিনি গুহায় এক উপস্থিতি অনুভব করেছিলেন। এই কথাটি লেখা আছে তার আত্মজীবনী, আত্মচরিত্রে। গুহায় আমার পাশে কেউ ছিল, সে কথা বলেনি, কিন্তু তার দৃষ্টি অনুভব করেছিলাম। কেউ বলেন এই উপস্থিতি তাকে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল।
আবার অনেকে বলেন দেবেন্দ্রনাথ যাকে নিয়ে ফিরে এসেছিলেন তা মানুষের জগতের কিছু নয়, এটাই ছিল প্রথম ছায়া, এবং এই ছায়া ধীরে ধীরে নেমে এসেছিল তার 15 সন্তানের জীবনে। দেবেন্দ্রনাথের সন্তানেরা ছিলেন অসাধারণ প্রতিভাবান, কিন্তু প্রতিভা যেন সঙ্গে করে এনেছিল অদ্ভুত মানসিক ভার। চলুন দেখি সেই 3-4 জনকে যাদের জীবন অভিশাপকে স্পষ্ট করে তোলে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, জন্ম 11ই মার্চ 1840, কবি, দার্শনিক, গণিতজ্ঞ। তিনি বলতেন তিনি সূত্রহীন সঙ্গীত শুনতে পেতেন। রাতে, সকালে হঠাৎ জেগে উঠলে। 12 অক্টোবর 1873 একটি চিঠিতে তিনি লিখেছিলেন, যে সুর শুনি তার কোনো উৎস নেই, যেন অদৃশ্য সঙ্গীতজ্ঞ বাজাচ্ছেন। মনোরোগ বিশেষজ্ঞরা অবশ্য বলবেন এটা অডিটরি হ্যালুসিনেশন, কিন্তু হয়তো প্রশ্নটা অন্য। যে সুর সবাই শুনতে পায় না তা কি সত্যি মায়া, নাকি অন্য জগতের সঙ্গীত? সত্যেন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1 জুন 1842, ভারতের প্রথম আইসিএস অফিসার, তীক্ষ্ণ, যুক্তিবাদী, আধুনিক মানুষ। কিন্তু 1870 থেকে 1874 বম্বের দিনগুলোতে তিনি লিখেছেন, রাত্রে কেউ তাকে দেখছে, তার ঘুম আসে না, রুমের কোনায় কেউ দাঁড়িয়ে থাকে। এক চিঠিতে তিনি লিখেছিলেন, রাতের শেষে ছায়া এসে দাঁড়ায়, চাই না আমি ঘুমোই। যুক্তিবাদীরা কি কখনো ছায়াকে ভয় পায়? পায় যদি ছায়া সত্যি থাকে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জন্ম 4 মে 1849, নাট্যকার, ব্যতিক্রমী শিল্পী। কিন্তু 25 বছরের কাদম্বরী দেবীর আত্মহত্যা তাকে ভিতর থেকে মুছে দিয়েছিল। তাকে অনেক সময় দেখা গেছে অন্ধকারে বসে কারো সঙ্গে কথা বলতে, যে কারো অস্তিত্ব কেউ কখনো দেখেনি। রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 7ই মে 1861, বিশ্বকবি। কিন্তু আজ আমরা যে রবীন্দ্রনাথকে দেখব, তিনি ছায়ার সঙ্গে হেঁটেছেন, মৃত্যুর সঙ্গে বসেছেন। তিনি লিখেছিলেন C.F. অ্যান্ড্রুজকে 1915 সালে, মৃত্যু আমার ছায়া, আমি সৃষ্টি করলেই মৃত্যু নীরবে পাশে এসে দাঁড়ায়। এটা কি শুধু কবির রূপক, নাকি সত্যি উপলব্ধি? ঠাকুরবাড়ির সর্বাধিক রহস্যময় মৃত্যু কাদম্বরী দেবীর আত্মহত্যা। 19 এপ্রিল 1884, বয়স মাত্র 25। রবীন্দ্রনাথের অনুপ্রেরণা, জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী, ঠাকুরবাড়ির প্রাণ। কিন্তু তার শেষ রাতের কোনো বর্ণনা নেই। তার মৃত্যু ছিল নীরব, রহস্যময়, অব্যাখ্যাত। আজ আমরা সেই রাতটি পুনর্গঠন করব, ডায়েরি, পরিবারের চিঠি এবং কয়েকজন পরিচারিকার বর্ণনা মিলিয়ে। রাত প্রায় 12টা। কাদম্বরী নিঃশব্দে করিডোর দিয়ে হাঁটছেন। নূপুরের শব্দ আজ অদ্ভুতভাবে মৃদু।
তার হাতে তেলের প্রদীপ, যার আলো কাঁপছে। ঠিক তার মতোই তিনি রবীন্দ্রনাথের লেখার টেবিলের সামনে থামলেন। সাদা কাগজ ছড়ানো, কালি অক্ষত। তিনি আঙুল দিয়ে সেগুলো ছুলেন, মুখে এক টুকরো হাসি। কিন্তু সেই হাসি শান্ত নয়, বরং শেষের আগমনী সুর। এক পরিচারিকা বলেছিলেন সেদিন তিনি কাদম্বরীকে দেখতে পেয়েছিলেন উঠোনে, সোজা তাকিয়ে আছেন নিম গাছের ডালে, যেন কেউ তাকে ডাকছে। ডাক কি সত্যি ছিল, নাকি মনের অন্ধকার? ইতিহাস জানে না, কিন্তু সে জানে। কাদম্বরী ঘরে ফিরেছিলেন, দরজা বন্ধ করেছিলেন, আর তারপর ঠাকুর বাড়ি শুনেছিল সেই শব্দ, যে শব্দ পরবর্তী প্রজন্মগুলোকে তাড়া করে ফিরেছে। 1880 থেকে 1941 এই 60 বছরের মধ্যে ঠাকুর পরিবারে এসেছে 3টি আত্মহত্যা, কয়েকটি অকাল মৃত্যু, 30 বছর বয়সের আগেই, মানসিক ভাঙনের ধারাবাহিকতা, রহস্যময় রোগ, রবীন্দ্রনাথের কাছের মানুষের একের পর এক মৃত্যু। 1910 সালে দ্য স্টেটসম্যান লিখেছিল, এ বংশ যেন দেবী প্রতিমার আগুনে জ্বলছে, আর সেই আগুনেই পুড়ছে। বাইরের জগৎও ছায়ার উপস্থিতি অনুভব করেছিল। ইতিহাসের খুব কম বইতেই লেখা আছে যে ঠাকুরবাড়ির প্রথম দিককার পুরুষেরা ব্রাহ্ম ধ্যানের সঙ্গে তান্ত্রিক আচারের এক মিশ্র চর্চা করতেন। হেমেন্দ্রনাথ ঠাকুর 1907 সালে চিঠিতে লিখেছিলেন, বাবা বলতেন, আমাদের প্রতিভা আমাদের ধ্বংস করবে যদি প্রাচীন শক্তির সুরক্ষা না থাকে। এ কথার মানে কি? কোন শক্তি, কি সুরক্ষা? এবং যদি সুরক্ষা ছিল, তবুও মৃত্যুগুলো কেন এলো? দেবেন্দ্রনাথের ব্যক্তিগত ধ্যান কক্ষ আজও সিল করা। 1905 সালে তার মৃত্যুর পর তার খোলা হয়নি। দরজা সব সময় বন্ধ রাখা হয়, কেউ ছোঁয় না। মিউজিয়ামের লোকেরা বলেন, ও ঘর খোলা ঠিক হবে না। অনেক দরজাই নাকি বন্ধ থাকে বাইরের বিপদ ঠেকাতে নয়, ভেতরের কিছু আটকে রাখতে। কাদম্বরী দেবীর মৃত্যু যেন ঠাকুরবাড়ির ভেতর জমে থাকা অন্ধকারকে মুক্ত করেছিল। তারপর সেই অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের জীবনে, যে মানুষকে আমরা বিশ্বকবি বলে জানি। কিন্তু এই কাহিনীতে আমরা যেই রবীন্দ্রনাথকে দেখব, তিনি মৃত্যুর ছায়ার পাশ দিয়ে হাঁটতেন, লেখার টেবিলে বসে অনুভব করতেন আরেকজন তার ঘরের ভেতর উপস্থিত। এবং তারপর এলো সেই বছরগুলো যা তার জীবনকে প্রায় ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। মাত্র 6 বছরে রবীন্দ্রনাথ হারিয়েছেন ছেলে শ্যামেন্দ্রনাথ 1897 সালে, ওনার বয়স ছিল মাত্র 13, স্ত্রী মৃণালিনী 1902 সনে, ওনার বয়স ছিল মাত্র 29, এবং মেয়ে রেণুকা 1903 সনে, তখন সে বাচ্চাটির বয়স ছিল মাত্র 13। 3টি মৃত্যু, যন্ত্রণার 3টি ঢেউ, প্রতিটি আকস্মিক, প্রতিটি গভীর।
স্বামীন্দ্রর মৃত্যুর পর তিনি একটি চিঠিতে লিখেছিলেন, আমার পাশে এসে একটি ছায়া বসেছে। সে কিছু বলে না, কিন্তু সরেও যায় না। এই চিঠি ডিসেম্বর 1897 তারিখে লেখা। অধিকাংশ আত্মজীবনী গ্রন্থ এই উক্তিটি এড়িয়ে চলে, কিন্তু এটি প্রমাণ রবীন্দ্রনাথ মনে করতেন একটি উপস্থিতি তাকে অনুসরণ করছে, যে উপস্থিতি প্রতিবার কারো মৃত্যু হলে আরো কাছে আসে। রেণুকার মৃত্যু তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সেদিন রাতে দায়িত্বে থাকা নার্স বলেছিলেন, রবীন্দ্রনাথ করিডোরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। ওনার দৃষ্টি ছিল দেয়ালের দিকে এবং তিনি ফিসফিস করে বলেছিলেন, তুমি কেন বারবার তাদের নিয়ে যাও? নার্স নিশ্চিত ছিলেন। তিনি আরো একটি লাইন শুনেছিলেন, খুব ধীর কণ্ঠে, তাহলে আমাকে নিয়ে যাও। এই বিবরণ দ্য পায়োনিয়ারে প্রকাশিত হন 1931 সালে। রবীন্দ্রনাথ পরে বহু কবিতায় মৃত্যু সম্পর্কে লিখেছেন, যেন মৃত্যু শত্রু নয়, এক পুরনো সঙ্গী। আরও বলেছেন, মৃত্যুকে ভয় করি না, কারণ সে শৈশব থেকে আমার সঙ্গে হাঁটে। কিন্তু এখানে প্রশ্ন হলো, কোন মৃত্যু? যে হাঁটে? সালে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করলেন শান্তিনিকেতন, শান্তির আশ্রম, মুক্ত বাতাস, মুক্ত শিক্ষা। কিন্তু অজানা কারণে এখানেও ঘটত কিছু অদ্ভুত ঘটনা। প্রথম দিকের ছাত্ররা লিখেছেন, রাতে কেউ নাকি তাদের নাম ধরে ডাকত। খালি বারান্দায় নুপুরের শব্দ, বট গাছের নিচে ছায়া চলাফেরা, হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া ঘর, অকারণে কারো উপস্থিতির অনুভূতি। সবচেয়ে ভয়ের গল্পটি 1905 সালের সেই বট গাছের ঘটনাটা। এক সন্ধ্যায় এক ছাত্র প্রার্থনা শেষে দেখলেন রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন বট গাছের নিচে, পুরোপুরি স্থির, উপরের দিকে তাকিয়ে। ছাত্র জিজ্ঞেস করলেন, দাদা কি দেখছেন? রবীন্দ্রনাথ ধীরে বললেন, আবার এসেছে। ছাত্র অবাক, কে এসেছে দাদা? রবীন্দ্রনাথ বললেন, যে চলে গেছে কিন্তু যেতে চায় না। তিনি নাম বলেননি, কিন্তু সবার জানা। তিনি কাদম্বরীকেই বোঝাতে চেয়েছিলেন। শান্তিনিকেতন ছিল শান্তির আশ্রয়, কিন্তু ছায়ারা কি কখনো স্থির থাকে? ঠাকুর বাড়ি ছিল বিশাল। কক্ষ, বারান্দা, উঠোন সবই ইতিহাসের গন্ধে ভরা। কিন্তু বাড়ির পূর্ব দিকের উইং একটা ভিন্ন স্থান। এই অংশটি সকলেই এড়িয়ে চলে। কেন? কারণ এই অংশেই ঘটেছে কাদম্বরীর শেষ সঞ্চরণ, পদশব্দের রহস্য, জ্যোতিরেন্দ্রনাথের মানসিক ভাঙন, দেবেন্দ্রনাথের গোপন আচার, এবং রয়েছে কিছু সিল করা ঘর। আজও যারা জোড়াসাঁকোতে যান বলেন, বাতাস এখানে বেশ ভারী, অদ্ভুত ঠান্ডা,
পুরনো ধূপের গন্ধ পাওয়া যায় এবং অহরহ মহিলারা চাপ অনুভব করেন বুকের উপরে। 1987 সালে এক কেয়ারটেকার বলেছিল, রাতে উপরতলার দৌড়ে বেড়ানোর শব্দ হয়, কিন্তু উঠলে করিডোর ফাঁকা। তিনি বলেছিলেন, নূপুরের শব্দ নরম, দোদুল্যমান, কাদম্বরীর নূপুরের মতো। এবার আমরা ঢুকছি কাহিনীর সবচেয়ে নিষিদ্ধ জায়গায়। ঠাকুরবাড়ির পূর্ব দিকেই আছে একটা ছোট্ট কক্ষ। জানালা নেই, দরজা পুরো কাঠের। এটাই ছিল দেবেন্দ্রনাথের ধ্যান ও কক্ষ। চিঠিপত্রে উল্লেখ আছে যে এ কক্ষে পাওয়া যায় গোপন তান্ত্রিক চিহ্ন, যা কিনা আমরা যন্ত্র বলেও জেনে থাকি, তামার বাটি, লাল কালি লেখা মন্ত্র, ছাইয়ের নকশা, ত্রিশূল এবং এক অদ্ভুত লিপি যেটা আজও পড়া যায়নি। সবচেয়ে ভয়ের গল্পটি আসে হেমেন্দ্রনাথ ঠাকুরের 1907 সালের চিঠি থেকে। তিনি লিখেছিলেন, বাবা বলতেন, আমাদের প্রতিভা আমাদের ধ্বংস করবে যদি না প্রাচীন আত্মারা আমাদের রক্ষা করেন। সেই আত্মারা চায় দুঃখ বিনিময়। দুঃখের বিনিময়, প্রতিভার বিনিময় কষ্ট। দেবেন্দ্রনাথ মারা গেলে 1905 সালে কক্ষটি সিল করে দেওয়া হয়। আজও খুলে না, কারো অনুমতি নেই। রবীন্দ্র ভবনের এক কর্মী 2004 সালে বলেছিলেন, ও ঘর খোলা ঠিক না, ভিতরে যা আছে বাইরে আসা মোটেও উচিত নয়। কক্ষ কি শুধু ইতিহাস ধারণ করে, নাকি কিছু আরো গভীর, যা আলো দেখলে রুষ্ট হয়ে যায়? থেকে 1941 এই শতবর্ষ ধরে ঠাকুর পরিবারে ঘটেছে আত্মহত্যা, অকাল মৃত্যু, মানসিক ভাঙন, গোপন আচার। সবচেয়ে প্রথম উল্লেখ আত্মহত্যা, কাদম্বরী দেবী এবং আরো 2 দূর আত্মীয়ের পরিবারের ডায়েরিতে উল্লেখ আছে যার। অকাল মৃত্যু ঘটে স্বামীন্দ্রনাথের, রেণুকার, সুদর্শনা, এক ভ্রাতুষ্পুত্র, দুর্ভিক্ষের সময় অবশ্য। মানসিক ভাঙন দেখা যায় জ্যোতিরিন্দ্রনাথের, দ্বিজেন্দ্রনাথের শ্রবণ বিভ্রম, রবীন্দ্রনাথের দীর্ঘ বিষণ্ণতা এবং আরো অনেকের মধ্যেই। এবং গোপন আচার, তা থাকে দেবেন্দ্রনাথের গুহা দর্শন, সিল করা কক্ষ তার প্রমাণ, এবং প্রচুর পূর্বপুরুষের আহ্বান, যা কি ফুটে ওঠে ঠাকুর পরিবারের চিঠির মধ্য থেকে। এছাড়াও রয়েছে অসামান্য প্রতিভা, যেন প্রতিভা এক আশীর্বাদ নয়, এক অভিশাপ। একটা আশ্চর্য হিসেব এখানে মেলাতে হবে। ঠাকুর বাড়িতে যতবার বড় কোনো শিল্প সৃষ্টি হয়েছে, তার কিছুদিনের মধ্যেই একটি মৃত্যু ঘটেছে। এটা কি কাকতালীয়, নাকি হিসেব করা মূল্য? জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ
বেশি সময় কাটাতেন জোড়াসাঁকোতে। 1941 সালের ডায়েরিতে তিনি লিখেছিলেন, জানালায় প্রতি রাতে কেউ আসে। আরেক জায়গায়, তার নুপুরের শব্দ আবার শুনলাম। আরও একবার, আজ বাড়ি ভর্তি, অথচ কেউ নেই। 7ই অগাস্ট 1941 তিনি মারা যান। সেদিন কেয়ারটেকার বলেছিল, পুরো পূর্ব দিক হঠাৎ বরফ ঠান্ডা, বাতাস স্থির, কারো কান্নার মতো শব্দ ছিল এবং এক নারীর হাসি, অল্প, তীব্র, ক্ষণস্থায়ী। এগুলো কেউ প্রমাণ করতে পারেনি, কিন্তু যারা শুনেছিল কেউ তা অস্বীকারও করেননি। এই পডকাস্ট আমাদের মধ্যে তুলে ধরে একটি শেষ প্রশ্ন, অভিশাপ কি সত্যিই ছিল? ইতিহাসে আমরা পাই 4টি ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হল জেনেটিক অভিশাপ, যা কি বাইপোলার বা সাইকোসিসের ধারা, তা মিশ্রণ হয় তীব্র সৃজনশীলতায়। দ্বিতীয় ব্যাখ্যাটি ছিল সামাজিক চাপ, প্রতিভার ভার, পরিবারের প্রত্যাশা, যা কিনা মন ভেঙে যায়। তৃতীয় ব্যাখ্যা ছিল আধ্যাত্মিক তত্ত্ব, দেবেন্দ্রনাথ যে শক্তিকে আহ্বান করেছিলেন, সে শক্তি চেয়েছিল মূল্য, এবং তাছাড়াও ছিল অদৃশ্য উপস্থিতি, যা কিনা আমরা জেনে থাকি কাদম্বরীর আত্মা, যা কখনোই ঠাকুর বাড়ি ছেড়ে যায়নি। এই সকল অভিশাপের তত্ত্ব সম্ভবত আমরা পাই। প্রতিভা কি কোনো আশীর্বাদ নয়? এটা এক মূল্য যা ঠাকুর পরিবার বারবার চুকিয়েছে। একটা পরিবারের গল্প, যেখানে প্রতিভা ও মৃত্যু একসঙ্গে হাঁটত, যেখানে সৃষ্টির আলো যত প্রখর, ছায়াও তত দীর্ঘ, যেখানে গৌরবের আড়ালে লুকিয়ে ছিল এক সামষ্টিক যন্ত্রণা। প্রশ্নটা শুধু, প্রতিভা কি আশীর্বাদ নাকি বংশগত অভিশাপ? সৃষ্টির জন্য কি কারো মৃত্যু দরকার? আর যে ছায়াগুলো জোড়াসাঁকোয় ঘুরে বেড়ায়, তারা কি আজও কিছু খুঁজছে? এই উত্তর কেবল সেই বাড়িই জানে, যেখানে দেয়ালগুলো এখনো ফিসফিস করে। আপনি শুনছিলেন ভয়গাথা, যেখানে ইতিহাসের অন্ধকার গল্পেরা আবার শ্বাস নিতে শুরু করে। আজ আমরা হেঁটেছি ঠাকুরবাড়ির অন্ধকার করিডোর দিয়ে, যেখানে প্রতিভা আলো, কিন্তু প্রতিটি আলোর পাশে ছিল এক গভীর ছায়া। যদি এই গল্প আপনার মেরুদণ্ড ঠান্ডা করে দেয়, তবে আরেকজনকে শুনিয়ে দিন, কারণ পরের গল্প আরও কাছে আসতে পারে আপনার। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের আমার এই প্রয়াস পছন্দ হয়, তো লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এবং বেল আইকনটি ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আমার পরবর্তী উপস্থিতির নোটিফিকেশন। আপনারা কমেন্ট করুন, আমাকে জানান আমি আরও ভালো কী করে উপস্থাপনা করতে পারি, এবং যদি কোনো বিষয়ে আপনারা কিছু জানতে চান বা শুনতে চান তা অবশ্যই লিখে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং প্রতিটি কমেন্টে রিপ্লাইও করি। তাছাড়া আপনারা আমাকে আপনাদের জীবনের কোনো অতি প্রাকৃত ঘটনা জানাতে পারেন ভয়গাথা@gmail.com। মেল আইডি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হয়তো পরবর্তী পডকাস্টে আমি আপনাদের ইনভাইট করব আমার সাথে। পরবর্তী অন্ধকার অধ্যায়ে আবার দেখা হবে। ততক্ষণ সতর্ক থাকুন, ছায়াকে বিশ্বাস করবেন না, কিন্তু চোখ সরাবেনও না। শুভরাত্রি ভয়গাথা থেকে।